জি ভাইয়া। তো আমাদের এই সেশনের ফার্স্ট পার্ট হলো গাইডলাইন ফর স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইন। মানে একটা ড্রাগ ডিজাইন পাথওয়ের মধ্যে আসলে টোটাল প্রসেসের মধ্যে আমরা এখানে আজকে দেখব যে আসলে কোন কোন অ্যানালাইসিস গুলো আমরা এখানে করি এবং পুরো ড্রাগ ডিজাইনকে আমরা আসলে কিভাবে মানে ভাগ করি কোন কোন ইয়াতে এবং কি কি টুলস ইউজ করি। তাহলে আমি প্রথমে একটা ধারণা দিব যে একটা পুরো একটা গাইডলাইন দিব যে এই গাইডলাইনের মধ্যে মানে আমরা কি কি অ্যানালাইসিস করি এবং স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইন বা রেশনাল ড্রাগ ডিজাইনটা আসলে কিসের বেসিসে এই অবস্থায় আছে সেটা নিয়ে দেখবো। দেন এরপরে আমরা টুলস এর ইউজ গুলো দেখবো। দেন আমি শুরু করি। আমাকে তাহমিদা বলছে যে আমি আসলে সাইফুল আলম এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে আসলে MMDDN এ। এই হলো আমার পজিশন। ওকে, সবার আগে আমাদেরকে আসলে জানতে হবে ফার্স্ট থিং হলো যে আসলে ড্রাগ কি। হ্যাঁ, যেহেতু আমরা স্ট্রাকচার বেস ড্রাগ ডিজাইন নিয়ে সেশন নিচ্ছি, তাহলে আমাদেরকে প্রথমে আসলে বুঝতে হবে ড্রাগটা কি। সো ড্রাগের অনেকভাবে ডিফাইন করা যায়। যদি আমরা সহজ সরল ভাবে বলি যে ড্রাগ নিয়ে যদি আমরা সহজ সরল ভাবে বলি, তাহলে ড্রাগ হলো যে এমন একটি সাবস্টেন্স, হ্যাঁ, যেটি ফিজিওলজিক্যালি মানে কি করে ইফেক্ট দেয়। ঠিক আছে, মানে যখন এটা বডিতে অ্যাডমিনিস্ট্রেশন করা হয় বা বডিতে নেওয়া হয়, ইনজেস্ট করা হয়, যেভাবে নেওয়া হোক, মানে মোটামুটি আমরা মুখে নিই বা ইনজেক্ট করুক অথবা ইন্ট্রোডিউস করে যেভাবে নেওয়া হোক, নেওয়ার পরে এটা ফিজিওলজিক্যাল ইফেক্ট থাকবে। সো আমরা যে কোনো কিছুই কিন্তু ধরেন আমরা খাবার খেলাম অথবা ড্রাগ ছাড়া অন্য কিছু হতে পারে, যেমন ম্যাটেরিয়াল কোনো একটা জিনিস ধরতে পারো, যে মানে জড় কোনো পদার্থ যেটাই খাও কিন্তু কোনো না কোনো একটা ইফেক্ট দেয়, কিন্তু সেটা আমাদেরকে ফিজিওলজিক্যাল ইফেক্ট দিচ্ছে কিনা, হ্যাঁ, সেটা হচ্ছে কিনা ইম্পর্টেন্ট। সো আমরা খাবার খাচ্ছি কিন্তু খাবার কিন্তু কোনো ফিজিওলজিক্যাল ইফেক্ট দিচ্ছে না। ঠিক আছে, সো যেটা ফিজিওলজিক্যাল ইফেক্ট দিবে সেটা হচ্ছে আমাদের কাছে ড্রাগ। সো ড্রাগের এটাই হচ্ছে সাদামাটা ইনফরমেশন। ঠিক আছে, আর ড্রাগ ডিসকভারিটা কি তাহলে? ওকে, ড্রাগ যেহেতু ড্রাগ জানলাম যে এটা ফিজিওলজিক্যাল একটা ইফেক্ট দিচ্ছে, তাহলে ফিজিওলজিক্যাল ইফেক্ট দিলে কি হয়, এই ড্রাগে আমরা কি করি, বিভিন্ন ডিজিজ থেকে কিউর হওয়ার জন্য এই ড্রাগ নিচ্ছি। তাহলে ড্রাগ অবশ্যই ড্রাগ ডিসকভারি করতে হবে আমাদেরকে। সো ড্রাগ ডিসকভারিটা হলো যে এটা একটা প্রসেস যেটাতে আমরা কি করি, একটা পটেনশিয়াল কোন একটা ড্রাগ আইডেন্টিফাই করি। তাহলে সহজভাবে বললে যে পটেনশিয়াল একটা প্রসেস যেটাতে আমরা পটেনশিয়াল ড্রাগ আইডেন্টিফাই করি। সো এখন এই পটেনশিয়াল ড্রাগ আইডেন্টিফাই যেটা সহজে বলছি, এখানে কিন্তু এত মানে সহজে এটা করা হয় না, অনেকগুলো স্টেপ এখানে ফলো করা হয়। তো অনেকগুলো স্টেপ বলতে গেলে আসলে আমাদেরকে দুইটা ভাবে প্রথমে এটাকে বলতে হবে যে প্রথম ব্যাপারটা হচ্ছে যে মানে অতীতে আসলে কি করা হতো, মানে মানে অতীতে আসলে ড্রাগ ডিসকভারিটা কিভাবে করা হতো। তো অতীতে দেখা যাচ্ছে কি যে মানে একটা কি করা হতো, একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট গুলো কি করা হতো, কোন এক অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থেকে কোন একটা ড্রাগ বা কোন একটা মেডিসিন কি করা হতো, একটা আইডেন্টিফাই করা হতো। কোন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আসলে সেটা হচ্ছে ট্রেডিশনাল যেগুলো রিপোর্ট হয়েছিল সেখান থেকে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা নেওয়া হতো। অথবা আরেকটা কাজ হতো এখানে যে ট্রেডিশনাল মেডিসিনের মানে ট্রেডিশনাল বিভিন্ন হার্ব বা যদি বলে বোটানিক্যাল কোনো প্ল্যান্ট, সেগুলো ইউজের সময় একটা হতো যে মানে মানে বাই লাক বা বাই চান্স কি হতো, এখানে মাঝে মাঝে এরকম ড্রাগের মানে আবিষ্কার হতো। ঠিক আছে, এটা একটা ওয়ে, এটা হচ্ছে অতীতেরটা। আর বর্তমানে আসলে কিভাবে করা হয়, বর্তমানে যদি মানে কিভাবে করা হয় সেটা যদি দেখি, যে ড্রাগ ডিসকভারি একটা মানে যে টোটাল পাথওয়ে, সেটার মধ্যে প্রথমে আমাদেরকে আসলে বর্তমানে যেটা করি যে ড্রাগে একটা প্রথমে আমাদেরকে ডিজিজটা আইডেন্টিফাই করতে হয়। যে আমরা একটা ডিজিজ হলো মানে কোনো একটা সিমটম দেখা দিল বা যাই হোক, মানে একটা ডিজিজ আমরা পাইলাম, দেন সেটাকে আমরা কি করব, সেই ডিজিজটাকে আমরা, হ্যাঁ, বর্তমানে আমরা যেটা করি যে আমরা কি করতেছি যে বললাম একটা ডিজিজ ডায়াগনোসিস হলো, ডিজিজ ডায়াগনোসিস হওয়ার পরে আমাদের এরপরে যেটা কাজ থাকবে সেটা হচ্ছে, একটু 1 মিনিট। ওকে, সরি। হ্যাঁ, তাহলে ডিজিজটা আমরা কি করব, আইডেন্টিফাই করব, এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, ডিজিজটা আইডেন্টিফাই করার পরে আমাদেরকে দেখতে হবে যে ওই ডিজিজের জন্য আমাদের ফিজিওলজিক্যাল কন্ডিশনে মানে কোন প্রোটিনটা আসলে এখন রেসপন্সিবল সেটা আমাদেরকে বের করতে হবে, সেটা আইডেন্টিফাই করতে হবে। তার মানে আমরা বলতে পারি যে প্রথমে আমাদেরকে টার্গেটটা আইডেন্টিফাই করতে হবে। টার্গেট মানে এখানে প্রোটিনকে মিন করা হচ্ছে, সেটা আইডেন্টিফাই করতে হবে। দেন এটা যখন আইডেন্টিফাই করতে পারবো আমরা, দেন আমরা বলবো এরপরে যে ওই টার্গেট যেটা আইডেন্টিফাই করছি সেই টার্গেটের ওই টার্গেটের আমরা কি করবো, ভ্যালিডেশন দেখবো, মানে ওই টার্গেটটা ড্রাগেবল কিনা।
দেন কি করবো এরপরে আমরা ভার্চুয়াল স্ক্রিনিং বলে তো মানে ইয়া চলে আসে কম্পিউটার এইডেড মানে রেশনালে কি করা হয় এরপরে ওইটার এগেনস্টে কি করা হয় ওই প্রোটিনটা আইসোলেট করা হয়। দেন হচ্ছে এটার এগেনস্টে কি করা হচ্ছে বিভিন্ন লিগ্যান্ড স্ক্রিনিং করা হচ্ছে। ঠিক আছে, এই হলো মোটামুটি একটা ড্রাগ ডিসকভারির প্রসেস। যদি শর্টকাটে বলি, আমাদের সামনের স্লাইড গুলোতে আরো অনেক আর একটু এলাবোরেটলি আছে। সো এটাই হলো ব্যাপার। আহ আমি যদি স্টেপ গুলো দেখি, যেটা আমি এতক্ষণ আসলে বলতে চাইছিলাম পরের স্লাইডে ছিল, সেটা হচ্ছে স্টেপস ইন ড্রাগ ডিসকভারি। মানে কি কি স্টেপ গুলো আছে এখানে। প্রথমত যদি দেখি সেটা হচ্ছে টার্গেট আইডেন্টিফিকেশন। একটু আগে যেটা বললাম যে ডিজিজটা হলো, সেই ডিজিজটা নিশ্চয় কোনো একটা প্রোটিন বা কোনো একটা এনজাইমের কারণে এটা রেসপন্সিবল, সেটা আমাদেরকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। হ্যাঁ, দেন এটা হচ্ছে এরপর হচ্ছে টার্গেট ভ্যালিডেশন করা। টার্গেট সবাই একটু আপনাদের মাউথ স্পিকারটা একটু অফ রাখবেন, হ্যাঁ, মাইক্রোফোনটা অফ রাখবেন। টার্গেট ভ্যালিডেশন। দেন হচ্ছে আমাদেরকে এটা নিয়ে স্টাডি করতে হবে যে ওই টার্গেটটা যে প্রোটিন বা যে এনজাইমের কথা আমরা বললাম যেটা ডিজিজের জন্য রেসপন্সিবল, সেটা আসলে ওইটা ড্রাগেবল কিনা। ঠিক আছে, ওই টার্গেটটা সেটা নিয়ে আমাদেরকে কি করতে হবে, বিভিন্ন আমাদের যে এক্সিস্টিং ডাটা, যে আমরা টার্গেট যখন আইডেন্টিফাই করছি তখন যেই ডাটাগুলো পাইছি, যে নলেজটা আমাদের গ্যাদার হয়েছে, সেই ইনফরমেশন গুলো দিয়ে আমরা কি করব, টার্গেটটাকে ভ্যালিডেশন করব। ঠিক আছে, এরপর হচ্ছে কম্পাউন্ড স্ক্রিনিং। এখন ওই টার্গেটটাকে ইনহিবিট করতে হবে অথবা অ্যাক্টিভেট করতে হবে, যেটাই করতে হোক, সেটা করার জন্য আমাদের কি করতে হবে, স্মল মলিকিউল ডিজাইন করতে হবে। স্মল মলিকিউল ডিজাইন মানে হচ্ছে আমাদের সেক্ষেত্রে কি করতে হবে, মানে কোনো বড় ডাটাবেস থেকে হোক অথবা কোনো একটা প্ল্যান থেকে হোক, ছোট চিন্তা করলেও কোনো একটা প্ল্যান থেকে কোনো একটা কম্পাউন্ডকে কি করতে হবে, স্ক্রিনিং করে আনতে হবে যে এই স্মল মলিকিউলটা এই টার্গেটটাকে কি করে, মানে এই যে ফিজিওলজিক্যাল মানে ইফেক্ট দেয়। আমি যদি বলি যে এখানে প্যাথোফিজিওলজি হয়েছে বা মানে যে ফিজিওলজিক্যাল অ্যাবনর্মাল হয়েছে, সেটাকে আমরা কি করব, মানে সেটাকে আবার নর্মাল কন্ডিশনে নিয়ে আসতে পারবো এই স্মল মলিকিউল দিয়ে। দেন এরপরে কি হচ্ছে ড্রাগ অপটিমাইজেশন। এখন ওই যে স্ক্রিনিং করার ফলে আসলে যেটা আমরা পাইছি, যে কম্পাউন্ডটা পাইলাম, সেই কম্পাউন্ডটাকে আমাদের কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। এখানে অপটিমাইজ করার অনেকগুলো রিজন, এর মধ্যে একটা হচ্ছে মানে ড্রাগের সেফটির জন্য, টক্সিসিটিকে রিমুভ করার জন্য বা অ্যাভয়েড করার জন্য, ওটার ওটার অ্যাবজর্পশন ইনক্রিজ করার জন্য, এই সমস্ত কাজের জন্য আমাদের ড্রাগ মানে, অথবা এটাও বলা যায় যে বাইন্ডিং অ্যাফিনিটিটা আরো বাড়ানোর জন্য এটাকে আমরা ড্রাগটা অপটিমাইজেশন করতে পারি। দেন এরপরে কোথায় যাবো, এরপরে প্রিক্লিনিক্যাল ট্রায়াল। প্রিক্লিনিক্যাল ট্রায়াল মানে হচ্ছে যেটা আমরা অ্যানিমাল মডেলে ইউজ করে যে প্রিক্লিনিক্যাল ট্রায়ালটা করা হয়। ঠিক আছে, যেই ওখানে আমাদের স্ক্রিনিং এবং অপটিমাইজেশনের পরে যেই স্মল মলিকিউলটা আমরা পাবো, সেটা প্রিক্লিনিক্যাল ট্রায়ালে ইউজ করি। দেন হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল, যেটা আমরা মানে হিউম্যান বডি মানে হিউম্যান মডেলের মধ্যে ইউজ করা হয়, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল। এটা হলো মোটামুটি টোটাল একটা স্টেপ ড্রাগ ডিসকভারির মধ্যে। সো আমরা যদি পরের স্লাইডে যাই, এখন আমরা এতক্ষণ পর্যন্ত যেই স্টেপ গুলো বলছি, এটা হচ্ছে আসলে এটা মোটামুটি রেশনাল ড্রাগ ডিজাইন, ঠিক আছে, কিন্তু ট্র্যাডিশনাল। ঠিক আছে, এখন এর মধ্যে আমাদেরকে দেখতে হবে যে এখানে ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি। আসলে এটা করতে গেলে, এটা যদি আমরা ওয়েট ল্যাবে যে কাজটা এখন মোটামুটি হচ্ছে সেভাবে যদি আমরা কাজ করি, আমাদের সমস্যাটা কোথায়। এখানে 5টা ডিসঅ্যাডভান্টেজ আছে, আমি 4টা পয়েন্ট করে করছি সেটাকে। একটা হচ্ছে কস্ট, মানে এটা কস্টলি বলা যায়, মানে এক্সপেন্সিভ। তো এটা প্রায় 2.6 বিলিয়ন ইউএসডি কি হয়, টোটাল একটা ড্রাগ মানে একদম সেই টার্গেট আইডেন্টিফিকেশন থেকে শুরু করে একদম লাস্ট স্টেপ পর্যন্ত, একদম ক্লিনিক্যাল ট্রায়াল পর্যন্ত যদি হিসাব করি, টোটাল একটা ড্রাগ ডিজাইন করতে বা ডেভেলপ করতে আমাদের খরচ হবে 2.6 বিলিয়ন মার্কিন ডলার। ঠিক আছে, এরপরে যদি দেখি সেটা হচ্ছে এটা একটু রিস্কিও। রিস্কি কেন, কারণ হচ্ছে রিস্কি এই কারণে যে 97% অফ ড্রাগস প্রোগ্রাম ফেইল বা প্রজেক্ট ফেইল। কি করে এখানে মানে দেখা যাচ্ছে কি, যে এতগুলো স্টেপ বললাম, যে কোনো একটা স্টেপে ধরো আমি বললাম যে টার্গেট, প্রথম টার্গেট আইডেন্টিফিকেশন হচ্ছে, ভ্যালিডেশন হচ্ছে, তোমার টার্গেট আইডেন্টিফাই হলো, ভ্যালিডেশন হলো, দেন বলা গেল যে কম্পাউন্ড স্ক্রিনিং হলো। ঠিক আছে, হওয়ার পরে যে কম্পাউন্ডটা তুমি পাইছো অপটিমাইজেশনের পরে প্রিক্লিনিক্যাল ট্রায়ালে গিয়ে দেখতেছো ওটা কি, এই ড্রাগটা আসলে মানে কি, মানে এটা টক্সিসিটি বেশি, বা তুমি এটার অ্যাবজর্পশনকে ইনক্রিজ করতে পারতেছো না, মডিফাই করতে পারতেছো না। তখন এই সমস্ত যখন দেখবেন, মানে মোটামুটি কথা হলো যে এই কম্পাউন্ডটা এখানে কি হচ্ছে না, মানে আমরা যে কম্পাউন্ডে স্ক্রিনিং করে পেলাম সেটা কি হচ্ছে না আসলে, মানে ড্রাগ হচ্ছে না, দেন ওটা ফেল করবে এখন, এবং ফেইলের প্রবাবিলিটিটা অনেক বেশি, এবং এটা বলতেছে কত, 97% প্রজেক্ট ফেল করে এরকম। ঠিক আছে, সো মানে বলা যায় যে মানে যদি আমরা ট্রেডিশনাল ড্রাগ ডিজাইনে যাই, সেখানে রিস্ক ফ্যাক্টরটা বেশি। এরপর হচ্ছে টাইম কনজিউমিংটা হচ্ছে কি,
মোটামুটি এখানে অনেক টাইম লাগে প্রত্যেকটা স্টেপে, মানে প্রায় 1 বছর করে হিসাব করলে অনেক সময় লাগে, যেটা 12 থেকে 15 ইয়ার্স। ঠিক আছে, কোথায় কোন স্টেপে কত সময় লাগতেছে সেটা আমি পরের স্লাইডে দেখবো। তারপর হচ্ছে ল্যাক অফ ইনভেনশন। ল্যাক অফ ইনভেনশন মানে হচ্ছে মানে নিউ ডিসকভারি কাজগুলো এত এক্সপেন্সিভ যে আসলে এগুলো যেখানে সেখানে কাজ হয় না। হ্যাঁ, তো এগুলো হয় কি, দেখা যায় কি, মানে কোন একটা একাডেমি, বড় বড় ইউনিভার্সিটি যাদের বিশাল ফান্ড আছে, এরা কাজ করে, অথবা গভর্নমেন্ট অথরাইজড মানে এবং ফান্ড করা কোন একটা অর্গানাইজেশন এই কাজগুলো করে। তো যার কারণে দেখা যাচ্ছে কি, পৃথিবীতে এই পর্যন্ত যতগুলো ডিজিজ আছে, হ্যাঁ, সেই ডিজিজের মধ্যে সেই ডিজিজের মধ্যে দেখা যাচ্ছে কি 40% নোন ডিজিজ আর ট্রিটেবল, লেস দেন 40%। মানে ধরো যতগুলো ডিজিজ আছে এর মধ্যে এর থেকে 40%-এর কি হয়েছে এখনো পর্যন্ত ড্রাগ আবিষ্কার হয়েছে। ঠিক আছে, কারণ এটা আমাদের ল্যাক অফ ইনভেনশন না বলে আমরা বলতে পারি যে মানে ইনভেস্টমেন্ট তাও এখানে আসলে টাকাটাই ফ্যাক্টর সবচেয়ে বেশি, এবং ইনফ্রাস্ট্রাকচার। ওকে, সো আমরা এই ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখার পরে, হ্যাঁ, আমরা দেখলাম এখন যে আমরা যে এতক্ষণ পর্যন্ত যে স্টেপ গুলা বলছি যে একটা ট্রেডিশনাল ড্রাগ ডিসকভারিতে, সেখানে আসলে বায়োইনফরমেটিক্স বা এবং কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন কিভাবে রোল প্লে করে, যে আসলে কোন কোন জায়গায় তারা কাজ করতে পারে, সেটা আমাদেরকে একটু দেখি আমরা। তো প্রথমেই দেখলাম যে প্রথমেই আছে টার্গেট আইডেন্টিফিকেশন, যেটা আমরা আগে বলছিলাম, যেটা নর্মালি ওয়েট লেভে কি করা হতো, ওই টার্গেটটাকে আইসোলেট করা লাগতো। প্রথমে ওই মেকানিজম বুঝতে তো অনেক মানে অ্যানিমাল মডেল ইউজ করে করে এই কাজটা করতে হতো। ঠিক আছে, কিন্তু সেটা আমরা যদি কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে করি, তখন আমরা বায়োইনফরমেটিক্স এর দুইটা ইম্পর্টেন্ট টুলস ইউজ করে, জিনোমিক্স এবং হচ্ছে প্রোটিওমিক্স, এটা ইউজ করে আমরা কি করতে পারি, আসলে টার্গেটটাকে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, এবং এখান থেকে আরো ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওই টার্গেটটা আইডেন্টিফাই তো করতেই পারি এবং সেটাকে মডেলিং এ করতে পারি। মানে একটা টার্গেট যখন তুমি এটা সম্পর্কে আরো পরবর্তী স্টেপে তুমি অ্যানালাইসিস করতে যাবা, দেন তোমার ওয়েট লেভে কি হতো, যে ওই টার্গেটটাকে আইসোলেট করা লাগতো। এখানে যখন তুমি সিকোয়েন্সিংটা পাই যাবা, তখন সিকোয়েন্সিং পাওয়ার পরে তুমি কি করতে পারবা, সেটা সিকোয়েন্সিংটা পাওয়ার পরে তুমি সেটাকে একটা মডেলিং করে কি করতে পারবে, একটা 3D স্ট্রাকচার তৈরি করতে পারবা। ঠিক আছে, যেটা তোমার কাছে ভিজুয়ালাইজ হবে এবং যেটা দিয়ে তুমি পরবর্তী অ্যানালাইসিস গুলো করতে পারবা। সো আমরা এখানে মোটামুটি টার্গেট আইডেন্টিফিকেশনে হিউজ রুল আছে, মানে বায়োইনফরমেটিক্স এর এবং কম্পিউটার ড্রাগ ডিজাইনেরও। এরপর আমরা গেলাম টার্গেট ভ্যালিডেশন। ঠিক আছে, এখন টার্গেট ভ্যালিডেশনের কথা যদি বলি, হ্যাঁ, টার্গেট ভ্যালিডেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই টার্গেট যেটা আমরা মানে কি করলাম, যেটা ডিজাইন করলাম বা মডেলিং করে পেলাম, অথবা ওখানে আইসোলেট করলাম, সেটা ড্রাগেবল কিনা। ঠিক আছে, সো সেটা আমরা এখানে আসলে খুব ভালোভাবেই দেখবো। যদি কিসের ক্ষেত্রে, যদি যদি আমরা কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন হেল্প নিই, সেক্ষেত্রে এটা যেহেতু আমার কাছে 3D স্ট্রাকচার আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা টার্গেট ভ্যালিডেশনটা করতে পারি। এরপর হচ্ছে কম্পাউন্ড স্ক্রিনিং। এরপর হচ্ছে ওই টার্গেট যেহেতু তোমার কাছে আছে, ওইটার এগেইনস্টে তুমি কি করতে পারবা, বিভিন্ন ডেটাবেসকে স্ক্রিনিং করতে পারবা। মানে এটা হচ্ছে মোটামুটি কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন একটা ফ্যাসিলিটি। এরপর ড্রাগ অপটিমাইজেশন, দেন ওখান থেকে তুমি স্ক্রিনিং করার পরে যেটা ভালো একটা কম্পাউন্ড পাবা, সেটাকে কি করবা, ওই অপটিমাইজেশন করার পরে সেটাকে অপটিমাইজ করবা। হ্যাঁ, এখন ওই মানে অপটিমাইজের কথা একটু আগেই বললাম, যে মানে মোটামুটি কি করতে হবে আমাদেরকে, সেটা মানে একটু সেফটি বা টক্সিসিটি অ্যাভয়েড করতে হবে, এগুলাই। এরপর হচ্ছে প্রিক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল ট্রায়াল। এখানে একটা আমার মিস্টেক হয়েছে, প্রি ক্লিনিক্যাল হবে এবং ক্লিনিক্যাল ট্রায়াল হবে। আচ্ছা, প্রি ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল ট্রায়ালে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তেমন একটা বেশি হেল্প হয় না। মানে তুমি যদি মানে ডিরেক্টলি দেখো, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি এটা খুব একটা বেশি হেল্প হয় না। হ্যাঁ, কিন্তু যেটা হবে কি, যে আমরা আগের ইনফরমেশন গুলো থেকে যে ডাটাগুলো পাবো, এখানে ডাটা সায়েন্স ইউজ করে কি করা যাবে, প্রি ক্লিনিক্যাল ট্রায়ালের টাইমটা আমাদের এখানে মানে মোটামুটি কমানো যাবে। ঠিক আছে, এক্সকিউজ মি, একটু আমাকে একটু মিউট করতে হবে। সরি, হ্যাঁ, দেন আমরা এখানে গেলাম যে আসলে কোন কোন স্টেপের মধ্যে বায়োইনফরমেটিক্স এর রুলসটা কি, সেটা মানে কোন কোন রোল প্লে করে সেটা একটু দেখলাম। ওকে,
পরে দেখলাম যে ড্রাগ ডিজাইন, এটা যদি একটু আমরা দেখি যে হ্যাঁ, এখন এতক্ষণ ধরে আমি যে স্টেপ গুলো বলছি এটা আসলে ট্রেডিশনালি আমি এটা করার রিজন হচ্ছে যে ট্রেডিশনালি আসলে ড্রাগ ডিসকাভারির ক্ষেত্রে কিরকম টাইম মানে আমাদের কনজিউম হয় এবং আমরা কম্পিউটারের ড্রাগ ডিজাইনে কিরকম টাইম কনজিউম হয় একটু যদি আমরা শর্টকাটে দেখি সেটা হচ্ছে টার্গেট আইডেন্টিফিকেশন। প্রথমে দেখা যাচ্ছে এখানে 0 মানে হাফ ইয়ার থেকে 1 ইয়ার এরকম লাগবে, হ্যাঁ। আর টার্গেট ভ্যালিডেশনের ক্ষেত্রে সেম 6 মান্থ থেকে 1 ইয়ার। দেন লিড আইডেন্টিফিকেশন সেম, ক্যান্ডিডেট অপটিমাইজেশন, হ্যাঁ, এরকম টাইম নষ্ট হবে আমাদের। সো আপনারা একটু কাইন্ডলি যদি সাউন্ডটা মিট করে রাখেন সুবিধা হয়, হ্যাঁ। দেন হুম, আমার কথা কি শোনা যাচ্ছে তাহমিদা? কেউ একজন লিখলো জি যে ভাই, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, এর আগে কিছুক্ষণ আগে মিউট হয়ে গিয়েছিলেন। তার মানে এতক্ষণ যে আমি কথা বলছি এগুলো শোনা যায়নি না? এই কিছুক্ষণ আগে ভাইয়া। ওকে। দেন বললাম কি ক্যান্ডিডেট অপটিমাইজেশন বা ড্রাগ অপটিমাইজেশন পর্যন্ত যদি আমরা হিসাব করি আমাদের টোটাল আমাদের 6 ইয়ার্স মতো লাগতে পারে। সেটা আমরা মিনিমাইজ করে যদি আমরা কম্পিউটারের ড্রাগ ডিজাইন ইউজ করি সেক্ষেত্রে আমাদের 6 মান্থ টু 1 ইয়ারের মধ্যে আমরা এটা কমপ্লিট করতে পারি। ইভেন ক্লিনিক্যাল ট্রায়ালে একটু আগে যেটা বললাম সেটা আমাদের এক্সিস্টিং যে ডাটাগুলো আছে সেগুলো ইউজ করে আমরা আসলে টাইম এখানে মিনিমাইজ করতে পারি। ওকে, দেন হ্যাঁ, আমি যদি বলি এরপরে একটু মানে ওখানে তো শুধু সময়ের কথা বললাম, এবার একটু বলবো যে আসলে এই যে সময়ের কথাটা বলছি সেখানে আসলে কোন কোন টুলস গুলা ইউজ করা হয় বা কোন কোন অ্যানালাইসিস গুলা করা হয়। সো আমরা যদি দেখি যে ডিজিজ রিলেটেড জিনোমিক্স যেটা ছিল সেটা ডিজিজ রিলেটেড জিনোমিক্স এর মধ্যে এবং একটা কিছু টার্গেট আইডেন্টিফিকেশন, এই দুইটার মধ্যে যদি আমি বলি এই দুইটার মধ্যে বায়োইনফরমেটিক্সটা ইউজ করা হয়, ঠিক আছে। দেন ইউজ করা হয় প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন। স্ট্রাকচার তোমার কাছে যখন সিকোয়েন্সিং চলে আসবে, তুমি যখন প্রোটিওমিক্স এবং জিনোমিক্স ইউজ করে তুমি যখন সিকোয়েন্সিংটা করবা তখন ওই সিকোয়েন্সিং থেকে তুমি একটা স্ট্রাকচার প্রেডিক্ট করলা, ঠিক আছে, হোমোলজি মডেলের মাধ্যমে। দেন ওই এরপরে কি করবা সেখানে বলতে রিভার্স ডকিং ইউজ করা হয় আসলে টার্গেটটাকে আইডেন্টিফাই করার জন্য। মানে এটা আরেকটা ব্যাপার, আসলে আমি যে ওয়েতে বলতেছিলাম এর বাইরে একটু। তো সেক্ষেত্রে হয় কি রিভার্স ডকিং কে কিভাবে করা হয়, তোমার কাছে কম্পাউন্ড আছে বা একটা ড্রাগ আছে, তুমি কি করলে টার্গেটটাকে মানে এখানে আইডেন্টিফাই করে নিয়ে আসতা, এটা অন্য ব্যাপার। মানে এখানে দুইটা ফিচারকে ইম্পর্টেন্ট বলা যায় যে এই দুইটা কাজের জন্য। এরপরে টার্গেট ভ্যালিডেশন যদি বলি, একটু আগে বলছিলাম যে এটা টার্গেট ড্রাগ অ্যাবিলিটি কিনা, মানে এটাকে আসলে তুমি ইনহিবিট বা অ্যাক্টিভেট করতে পারবা কিনা, আদৌ এটা করা পসিবল কিনা, করলে এটা আসলেই তুমি যেটা তোমার যে ডিজায়ার সেটা হচ্ছে কিনা, হ্যাঁ। তারপর হচ্ছে টুল কম্পাউন্ড ডিজাইন। এখানে হচ্ছে মানে ওই যে টুল কম্পাউন্ড ডিজাইন মিনস হচ্ছে ওই টার্গেটের এগেনস্টে কম্পাউন্ড ডিজাইন করা, ঠিক আছে। এটা ডিনোভো স্ট্রাকচার ডিজাইনের মাধ্যমে করা হয়। দেন লিড ডিসকভারি যদি বলি, এগেইন আমরা বলতে পারি সেই যে ড্রাগ বা কম্পাউন্ডের কথা বললাম তার আগের স্টেপ, সেটা কি করা হয়, লাইব্রেরি ডিজাইন করা হয় কম্পিটিটিভ ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে। মানে বিশাল বিশাল ডাটাবেজ আছে, তুমি সেখান থেকে কি করে নিয়ে আসলা, কম্পাউন্ড ডাউনলোড করে নিলে, অথবা তুমি নির্দিষ্ট কোন একটা হাইপোথিসিসের বেস করে কি করলা, তুমি বেসিসে হাইপোথিসিসের বেসিসে তুমি কি করলা, একটা লাইব্রেরি ডিজাইন করলা অনেকগুলো কম্পাউন্ডের। তারপর কি করলা, ডকিং করলা। তারপরে হচ্ছে কি, অথবা যদি তোমার কাছে লাইব্রেরি কম্পাউন্ডের লাইব্রেরি তুমি চিন্তা বাদ দিয়ে, অথবা কি করতে পারো, ডিনোভো স্ট্রাকচার ডিজাইনও করতে পারো বিভিন্ন ফ্র্যাগমেন্ট বেস। এরপরে হচ্ছে ফার্মাকোফোর, দেন হচ্ছে ড্রাগ ফ্লেক্সিবিলিটি। এগুলো নিয়ে একটু একটু পরে কথা বলা হবে, এখানে যেন সময় নষ্ট করতে চাচ্ছি না আমি। দেন আর বললাম কি লিড অপটিমাইজেশনের ক্ষেত্রে মানে সবচেয়ে বেস্ট হচ্ছে যে কিউএসআর ইউজ করা হয়, ঠিক আছে। আর স্ট্রাকচার বেস অপটিমাইজেশনও করা হয়। এরপর হচ্ছে ক্লিনিক্যাল টেস্টের ক্ষেত্রে আসলে ওই যে বললাম যে কিছু মানে তেমন একটা বেশি কিছু নাই, কিন্তু তুমি অ্যাডমিট যেহেতু আমরা আগের স্টেপ গুলোতে করি, অ্যাডমিট করা হয়, হ্যাঁ। এই আইডিএমইটির কারণে কি করা হয় আসলে কিছুটা আমরা এই ডাটাগুলো দিয়ে আমরা কিছুটা প্রেডিক্ট করতে পারি, যেমন আইডিএমইটি থেকে আমরা অ্যাবজর্পশন বলতে পারি, ডিস্ট্রিবিউশন কিরকম হবে সেই মানে সেটা কি করতে পারি, এজাম্পশন করতে পারি। সো এটার কারণে আমাদের কি হয়, অনেকগুলো টাইম এখানে টাইম বেঁচে যায়। এরপরে বলতে পারি ফিজিওলজিক্যালি এটাও সেম, আসলে ফার্মাকোকাইনেটিক্স কি করা হয় এখানে সিমুলেশন থেকে যে ডাটা পাওয়া যায় সেটার উপর বেস করে আসলে ফার্মাকোকাইনেটিক্সটা দেখা হয়। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। দেন আমি পরের স্টেপে যাচ্ছি। ওকে, এবার বলি যে কম্পিউটারের ড্রাগ ডিজাইনটা আসলে কয় ভাগে ভাগ করা হয়েছে, হ্যাঁ।
তো কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইনটাকে দুই ভাগে ভাগ করা যায় আসলে। কারণ যেহেতু আমরা বললাম যে একটা ড্রাগের ক্ষেত্রে দুইটা জিনিস আমাদেরকে কনসার্নে রাখতে হচ্ছে, যে একটা একটা প্রথম কনসার্নটা হচ্ছে যে কোন টার্গেট বা কোন প্রোটিনটা, কোন টার্গেট বা কোন প্রোটিনটা এখানে রেসপন্সিবল ডিজিজের জন্য, এবং সেই টার্গেট প্রোটিনটাকে আমরা কোন স্মল মলিকিউল দিয়ে কি করতে পারতেছি বা কোন লিগান দিয়ে কি বলে অ্যাক্টিভেট বা ইনহিবিট যেটা করতে হচ্ছে সেটা করতে পারতেছি। তার মানে দুইটা জিনিস, একটা হচ্ছে লিগান, একটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার মানে প্রোটিনের স্ট্রাকচার। সো এই ড্রাগ ডিজাইনটাকেও দুই ভাগে ভাগ করা হয়েছে আসলে, একটা হচ্ছে স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইন আর একটা হচ্ছে লিগান বেসড ড্রাগ ডিজাইন। সো স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইনের কথা যদি বলি, তাহলে আমরা কি বললাম যে আমার কাছে প্রোটিনের স্ট্রাকচার জানা আছে এই ডিজাইন, এই প্রসেসের মধ্যে। এই পাশে যেটা, বাম পাশে যেটা স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইন, আমাদের কাছে প্রোটিনের স্ট্রাকচার জানা আছে। তো প্রোটিনের যেহেতু স্ট্রাকচার জানা আছে আমাদের কাছে নোন, তাহলে আমরা কি করব, সোজা চলে যাব যে ওটার বাইন্ডিং সাইট বা অ্যাক্টিভ সাইট আইডেন্টিফিকেশন। মানে ওই প্রোটিনটা, একটা প্রোটিনের তো অ্যাক্টিভ সাইট থাকে, সেই অ্যাক্টিভ সাইটটা মানে সে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? কারণ ওই অ্যাক্টিভ সাইটে আমাদের কি করতে হবে, আমাদের লিগ্যান্ডটাকে বাউন্ড করতে হবে মানে কিসের জন্য, হয়তো ইনহিবিশনের জন্য অথবা অ্যাক্টিভেটের জন্য। এরপরে আমরা সেখানে কি করবো, ভার্চুয়াল স্ক্রিনিং বা ডকিং, আমরা দুইটাকে একসাথে বলি, ডকিং অথবা ভার্চুয়াল স্ক্রিনিং করবো, ঠিক আছে? মানে বিশাল একটা ডাটাবেজকে ওই টার্গেটের এগেইনস্টে আমরা কি করতে পারি, হ্যাঁ, স্ক্রিনিং করতে পারি, ঠিক আছে? করার পরে যেই টার্গেটটা, যে কম্পাউন্ড পাবো সেখানে একটা হবে এরকম কোনো কথা নেই, অনেকগুলো হতে পারে। সেখান থেকে আমরা বেস্ট একটা ধরো সিলেক্ট করলাম, সাপোজ একটা সিলেক্ট করলাম, সেটাকে আমরা কি করব, অপটিমাইজেশনে যাব। এরকমও হয় যেখানে 100 পর্যন্ত হতে পারে, সেটাকে আমরা অপটিমাইজেশনে যেতে পারি। অপটিমাইজেশনে যাওয়ার পরে সেটা এরপরে কি, যেটা বেস্ট, এরপর এখানে অ্যাডিয়ামিটি দেখা হয় আবার, ঠিক আছে? দেখে যেটা বেস্ট আমরা সেটা কি করতে পারি, নিউ ড্রাগ হিসেবে প্রেডিক্ট করতে পারি প্রিক্লিনিক্যালে যাওয়ার জন্য। তাহলে এই যে এতগুলো স্টেপ, এগুলো আমরা কম্পিউটারেই করে ফেলছি, ঠিক আছে? এটাই হচ্ছে এটার একটা সুবিধা, যে আমাদের কোয়েট ল্যাবে আসলে এখানে কি করতে হচ্ছে না, মানে কাজ করতে হচ্ছে না, ঠিক আছে? এরপরে যদি দেখি লিগান বেসড ড্রাগ ডিজাইন, যে এটার কি অবস্থা, এখানে হলো যে টার্গেট সম্পর্কে আমাদের আসলে কোনো নলেজই নাই এখানে, ঠিক আছে? মানে স্ট্রাকচার ডিজিজটা আমরা জানি, ঠিক আছে, কিন্তু কোন এনজাইম দায়ী, কোন মানে রেসপন্সিবল সেটা জানি না। তবে এখানে একটা জিনিস ব্যাপার জানি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোন একটা অ্যাক্টিভ লিগান জানি, যে লিগানটা এরকম অ্যাক্টিভিটি দেয়। সাপোজ মনে করো যে আমি যে কোনো একটা নাপার কথা বলি, প্যারাসিটামলটা কি করে আসলে আমরা জানি যে কক্স 1 এবং কক্স 2 কে ইনহিবিট করে, ঠিক আছে? সো আমার এখন কি হলো, যে আমার চিন্তা করলাম আমি একটা কক্স 2 কি করব, ইনহিবিটর ডিজাইন করব সাপোজ, ঠিক আছে? এখন কক্স 2 ইনহিবিটর যখন ডিজাইন করব, তো তখন কি করতে পারি আমরা, এইটাকে একটা মডেল হিসেবে নিতে পারি, কাকে, এই লিগ্যান্ডটাকে, প্যারাসিটামলকে আমরা মডেল হিসেবে নিতে পারি। নিয়ে কি করব, দুইটা ব্যাপার এখানে। প্রথম কথা হচ্ছে যে ফার্মাকোফোর মডেলিং, আরটা হচ্ছে যে কোয়ান্টিটেটিভ মানে কিউএসআর, ঠিক আছে? এই দুইটা মডেলিং করতে পারি। তো ফার্মাকোফোর মডেলিং এর ক্ষেত্রে কি হয় আসলে, তুমি যদি স্ট্রাকচার সম্পর্কে জানাই না থাকে তোমার টার্গেট সম্পর্কে, সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, যে তোমার কাছে লিগ্যান্ডের ফিচার গুলো জানা আছে, তুমি ওইটার মতো সিমিলার কি করবা, অনেকগুলো ডাটাবেসকে, মানে স্মল মলিকিউল ডাটাবেসকে কি করে স্ক্রিনিং করে তুমি এই প্রোটিনটাকে, সরি, এটার সিমিলার কি করবা কম্পাউন্ড তুমি স্ক্রিনিং করে আনবা, ঠিক আছে? এটা হচ্ছে ফার্মাকো মডেলিং মাধ্যমে করা হয়। ওকে, দেন করার পর আসলে সেখান থেকে আমরা বেস্ট একটা কম্পাউন্ড পাবো, দেন সেটাকে অপটিমাইজেশনে যাব, দেন এটা নিউ ড্রাগ হবে। এই হলো ওয়ে। তাহলে আমরা ড্রাগ ডিজাইনের দুইটা ওয়ে জানলাম। এটা সিমিলার একটা জিনিস, এটাকে একটা জিনিস আমি জাস্ট কিছু কোয়েশ্চেন অ্যারাইজ হবে সেজন্য এখানে এটাকে আবার নেয়া, সেটা হচ্ছে এখানে স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইন, সিআরডিডি। সেখানে আমি বললাম যে একটা লিগান স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইন, লিগান বেসড ড্রাগ ডিজাইন। স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইনে বললাম টার্গেট স্ট্রাকচার আমাদের কাছে জানা থাকবে, সেখানে আমি লিগান ডকিং করতে পারি, ডিজাইনও করতে পারি, মলিকুলার ডিনামিক্স করতে পারি, ফার্মাকো মডেলিং এখানেও করা যায়। এটা একটা কনফিউশনটা দূর করার জন্য, যখন তুমি দেখো আমরা যখন আসলে কি করি, একটা লিগ্যান্ডকে কি করতেছি, মানে লিগ্যান্ড লাইব্রেরিকে স্ক্রিনিং করতেছি নির্দিষ্ট কিছু ফিচারের মাধ্যমে। ফিচার গুলো হয় কি আসলে এরকম, যে আমি ধরো এটার কয়টা হাইড্রোজেন বন্ড থাকবে আমি সিলেক্ট করে দিলাম, এটার হাইড্রোফোবিসিটি আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এগুলো এই ফিচার গুলো বলে দিয়ে আমি একটা মানে স্ক্রিনিং করে একটা ডাটাবেসকে নিয়ে আসতেছি। এখানে আমার কাছে কিন্তু কি নাই, টার্গেট নাই। কিন্তু তোমার কাছে যখন টার্গেট জানা থাকবে না, তখন তুমি যে লিগ্যান্ডটা তোমার কাছে নোন সেটার এগেনস্টে কি করতেছো, স্ক্রিনিং করতেছো। আর যদি তোমার কাছে স্ট্রাকচার জানাও থাকে, মানে প্রোটিন স্ট্রাকচার জানা থাকে, তখন তুমি নিশ্চয়ই এটা স্ট্রাকচার সম্পর্কে জানো। তুমি জানো যে সেখানে আসলে কয়টা হাইড্রোজেন বন্ড ডোনার দরকার বা অ্যাকসেপ্টর দরকার। তুমি জানো সেটা হাইড্রোফিলিক নাকি হাইড্রোফোবিক। ওই ফিচার গুলো সেট করে দিয়ে তুমি কি করবা,
মানে একটা ডাটাবেসকে স্ক্রিনিং করে নিয়ে আসতে পারবা, ঠিক আছে? তাহলে ফার্মাকোফোর মডেলিং আসলে দুটো জায়গায় করা যায়, মানে স্ট্রাকচার বেস ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে করা যায়, লিগ্যান্ড বেস ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে আসলে করা যায়। এই জিনিসটা বলার জন্য আমি জাস্ট এটা এখানে নিয়ে আসা, দ্যাটস ইট। এখানে আর কিছু নেই, যেগুলো সিমিলার ছিল ওখানে সেমই। ওকে, এখন কিছু টার্ম ছিল আসলে ওখানে আমাদের এই আগের স্লাইড গুলোতে, সেই টার্ম গুলো একটু এক্সপ্লেন করার জন্য এখানে আসা। সেটা হচ্ছে এই কয়েকটা আমি টার্ম এখানে অ্যাড করছি। একটা ডিনোভো ড্রাগ ডিজাইন, এই টার্ম গুলো আসলে আমরা যখন পড়তে যাব খুব পাবো, হ্যাঁ, এই টার্ম গুলা। তো এই টার্ম গুলোর মধ্যে যদি দেখি যে একটা ছিল কি ডিনোভো, ডিনোভো স্ট্রাকচার, মানে ডিনোভো মিনিংটা হলো যে আসলে মানে যে একদম ফ্রম দ্য বিগিনিং, মানে একদম শুরু থেকে শুরু করা, হ্যাঁ, ফ্রম দ্য বিগিনিং। হুম, দেন ফ্রম দ্য বিগিনিং আমি যদি বলি যে একদম শুরু থেকেই কাজ করা, মানে শুরু থেকে আসলে কিভাবে করা। ধরো তোমার কাছে একটা স্ট্রাকচার জানা আছে, প্রোটিনের স্ট্রাকচার জানা, তুমি সেটা অ্যাক্টিভ সাইটও তুমি কি করলা, আইডেন্টিফাই করতে পারলা যে ওটা অ্যাক্টিভ সাইটও তুমি বলতে পারলা যে এই পজিশনে কি হবে, সেটা অ্যাক্টিভ সাইট হবে। হুম, সো যদি তুমি এটা বলতে পারো, হুম, তুমি যদি অ্যাক্টিভ সাইটটা বলতে পারো যে এই অ্যাক্টিভ সাইট, তাহলে তুমি কি করলে এখানে অ্যাক্টিভ সাইটে অনেকগুলো স্মল মলিকিউল স্ক্রিনিং না করে তুমি কি করলে ফ্র্যাগমেন্ট বেস এখানে আগালা, ঠিক আছে? সেটা হলো হতে পারে মানে ছোট ছোট, মানে এই অ্যাক্টিভ সাইটে কোন মানে আমি বলতে পারি যে ধরো এখানে কোন কোন স্ট্রাকচারটা অ্যাক্টিভ, মানে ধরো অ্যাক্টিভ সাইটটা আমি যে পকেট সাইজটা বললাম, যেখানে একটা পকেট সাইজ যদি আমি অ্যাজাম্পশন করি, হ্যাঁ, আমি একটু কলম ইউজ করতে পারি। আমি যদি কোন একটা, আমি যদি এখানে আমি কোন একটা যদি আমি কি বলতে পারি, কোন একটা যদি আমি পকেট সাইজ বলতে পারি, যদি আমি পকেটটা এভাবে না দিয়ে এভাবে দিলাম। সো আমি কোন একটা ড্রাগ যখন ডিজাইন করব, যদি এখানে একটা ড্রাগ ডিজাইন করি, সেক্ষেত্রে ধরো কোন একটা স্ট্রাকচার এখানে, মানে ধরো একটা বেঞ্জিন এখানে গেল, আর একটা বেঞ্জিন এখানে আসতে হবে, এরকম। সো আমি যখন একটা ড্রাগ ডিজাইন করব, প্রথম হয় কি যে সে ধরো পুরো অ্যাক্টিভ সাইট এটা পুরোটাই কাভার করতে হবে, ঠিক আছে? কিন্তু সেটা না করে আমি ডিনোভোর ক্ষেত্রে কি করতেছি, এই পকেটের জন্য একটা মানে একটা ফ্র্যাগমেন্ট দিয়ে দেখলাম, এই পকেটের জন্য একটা ফ্র্যাগমেন্ট দিয়ে দেখলাম, ঠিক আছে? এটা ম্যানুয়ালি অনেকগুলো ইয়া করে আমরা যদি এখানে দেখি যে এই জায়গায় ম্যানুয়ালিও করতে পারি আমরা, সেটা অটোমেটেডও করতে পারি, মানে একদম ভার্চুয়াল স্ক্রিনিং এর মতোই, ঠিক আছে? এটাই হলো ব্যাপার। ওকে, হুম, দেন পরের সাইডে চলে গেলাম। ফার্মাকোফোর মডেলিং একটু আগে বললাম যে আসলে মানে এখানে কি করা হয়, কিছু যেই যেই প্রোটিনটা থাকবে, যে টার্গেট জানা থাকবে, অথবা টার্গেট জানা থাকুক, টার্গেটের স্ট্রাকচার জানা থাকুক, মানে টার্গেটের বা মানে ইনফরমেশন গুলো নুন থাকুক, অথবা কোন একটা লিগ্যান্ডের ইনফরমেশন নুন থাকুক, ঠিক আছে? সেই ফিচার গুলো আমাদেরকে এখান থেকে নিতে হবে। ফিচার গুলো একটু আগে আমি বলছিলাম, এখানেও দেখা যাচ্ছে যে হাইড্রোফোবিক গ্রুপ, তারপর চার্জড আয়োনাইজেবল গ্রুপ, হাইড্রোজেন ডোনার, অ্যাকসেপ্টর, মানে এই ইনফরমেশন গুলো আসলে আমাদেরকে এখান থেকে জানতে হবে। সেটা হতে পারে কি লিগ্যান্ডের উপর বেসিস করে জানতে হতে পারে সেটা কোন একটা প্রোটিন থেকে আমরা জানি, ঠিক আছে? যেখান থেকে জানি না কেন, জানার পরে আমাদের কি করতে হবে, যখন এটা জানবো আমরা, জানার পরে sorry, জানার পর ওই ফিচার গুলো সেট করে আমরা কি করব, একটা একটা ফার্মাকোফোর হাইপোথিসিস জেনারেট করব, ঠিক আছে? এই যে এই পাশে যেটা দেখা যাচ্ছে, এটাকে বলে ফার্মাকোফোর হাইপোথিসিস, ঠিক আছে? জেনারেট করার পরে এটা এই ফিচার গুলোর এগেইনস্টে আমি এখানে ফিচার গুলো সেট করে দিচ্ছি যে আমার কাছে এমন এমন লিগ্যান্ড আমাকে খুঁজে এনে দিবা যেটার এই ফিচার গুলো আছে, ঠিক আছে? এই ফিচারের এগেনস্টে সে কি করবে, এখানে এই ফিচারের এগেনস্টে সে যত বিভিন্ন ডাটাবেস থেকে স্ক্রিনিং করে কি নিয়ে আসবে, বিভিন্ন কম্পাউন্ড স্ক্রিনিং করে নিয়ে আসবে, যেটা অন্য মানে আমরা যদি ওয়েব লেভেলে এই কাজটা করতে যাই, যেটা অনেক কঠিন, এখানে আমরা খুব সহজেই এই কাজটা করতে পারি, ঠিক আছে? আর পরে হচ্ছে লিগ্যান্ড বেসড ভার্চুয়াল স্ক্রিনিং। লিগ্যান্ড বেসড ভার্চুয়াল স্ক্রিনিং মানে আমরা যে ডকিং করি, ওই ডকিংটাকেও বলা যায় ওয়ান কাইন্ড অফ ভার্চুয়াল স্ক্রিনিং, ঠিক আছে? এখানে যদি আমি সোজা এই চার্টটার দিকে একটু খেয়াল করি, এই চার্টটা আশা করি দেখা যাচ্ছে, এই চার্টটার দিকে যদি আমি খেয়াল করি, হুম, এই চার্টটার দিকে যদি আমি খেয়াল করি, সে দেখা যাচ্ছে যে প্রথমে কি বলছে, 3D স্ট্রাকচার অফ টার্গেট, 3D স্ট্রাকচার অফ টার্গেট। এখন স্ট্রাকচার মানে একটা আছে, মানে যে কোনো একটা প্রোটিনের, ঠিক আছে? এটা আননোন অথবা নোন। এখন যদি আননোন হয়, আমরা একটু আগে বললাম যে আমরা লিগ্যান্ড বেসড ড্রাগ ডিজাইন করবো, লিগ্যান্ড বেসড ড্রাগ ডিজাইনের মধ্যে গিয়ে আবার সেখানে একটু দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অ্যাক্টিভ
অ্যাক্টিভিটি যদি কি হয়, মানে যদি লিগ্যান্ড মেথডের মধ্যে যদি কি হয়, অ্যাক্টিভ কম্পাউন্ড কোন একটা অ্যাক্টিভ কম্পাউন্ড যদি আমাদের কাছে কি থাকে এখানে, যদি জানা থাকে নুন হয়, তাহলে সেক্ষেত্রে কি করবো আমরা ওইটার মতো সিমিলার একটা কম্পাউন্ড মানে কি করব, সার্চ করব বা স্ক্রিনিং করব। এবং সেটা কি করতে পারে, আরেকটা হচ্ছে ফার্মাকোফোরের মাধ্যমে করতে পারে। দুটোটা আসলে একই কথাগুলোকে আমি আসলে বারবার বলছি যাতে আপনাদের মাথায় ভালোভাবে বুঝেন। আর যদি কি হয়, অ্যাক্টিভ কম্পাউন্ড যদি জানা নাই থাকে তো সেটা হচ্ছে মেশিন লার্নিং এর মাধ্যমে করবো, সেটা আবার কিউএসআর এর মাধ্যমে করা যায়। এরপর আসেন স্ট্রাকচার বেসড, যদি কি হয় টার্গেটটা যদি নোন হয়, জানা থাকে, তাহলে সহজ সেটার এগেনস্ট আমরা কি করব, ডকিং করব, যেটা আমরা অহরহ দেখতেছেন কম্পিউটার ড্রাগ ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা টার্ম, যেটা হচ্ছে মলিকুলার ডকিং। ইম্পর্টেন্ট এই জন্য বললাম যে সবার কাছে ইন্টারেস্টিং এটা, হ্যাঁ, সবাই মোটামুটি এটা সম্পর্কে জানতে চায়। এখন মলিকুলার ডকিংটা আসলে মানে এটাও অ্যাজ ইউজুয়াল ভার্চুয়াল স্ক্রিনিং, কিন্তু কিভাবে করে সেটা একটু দেখানোর জন্য আমি জাস্ট এখানে একটা ইমেজ নিয়ে আসলাম। সেটা হচ্ছে কি, ধরুন আমি রিসেপ্টর দিলাম, ধরুন মনে করেন এটা প্রোটিন, এই প্রোটিনের এটা হলো অ্যাক্টিভ সাইট, এই প্রোটিনের এই পজিশনটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, এটা হচ্ছে আমার লিগান। জাস্ট আমি একটা লিগান এখানে ড্র করলাম। এখন এই লিগান এবং এটা রিসেপ্টর, দেন আমি যখন ডকিং করব তখন কি হবে, এই লিগানটা এই রিসেপ্টরে গিয়ে কি করবে, এই রিসেপ্টরে গিয়ে বাইন্ড করবে। ঠিক আছে, এই লিগানটা এই রিসেপ্টরে গিয়ে বাইন্ড করতেছে। এখন এটা যখন এখানে গিয়ে বাইন্ড করলো, মানে এটাকে আমরা বলছি ডকিং। ঠিক আছে, একটার সাথে ডক করতেছে, ডকিং। এখন ডকিং অনেকভাবে হতে পারে, মানে এই লিগ্যান্ডটা এই পজিশনে গিয়ে আসলে সে অনেকভাবে বসতে পারে। আমি এখানে তিনটা হাইপোথিসিস এখানে দেখালাম, যে একটা হচ্ছে এভাবে হতে পারে, সে এভাবেও বসতে পারে, একটা অথবা এভাবেও বসতে পারে। কিন্তু এখান থেকে কোনটা বেস্ট সেটা আমাদেরকে স্কোরিং এর উপর ডিপেন্ড করে এখান থেকে স্ক্রিনিং করে আনতে হবে। দেন আমরা যখন এগুলো এভাবে দেখবো, দেখার পর দেখতেছি যে এখান থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে মোটামুটি মোটামুটি এটা। এটা কেন এটা বেস্ট হওয়ার অনেকগুলো রিজন থাকবে। স্কোরিং যখন করি আমরা, স্কোরিং এর মধ্যে এখানে ডিস্টেন্সটা ম্যাটার, বন্ড ডিস্টেন্স, ঠিক আছে। তারপর হচ্ছে লিগ্যান্ডের কনফরমেশনটা স্টেবল কিনা। ঠিক আছে, একটা লিগ্যান্ড বা একটা ড্রাগ তো মানে অনেক ধরনের কি করতে পারে, অনেকগুলা কনফরমেশন তৈরি করতে পারে, অনেকগুলো পোস্ট করতে পারে। সো কোনটা স্টেবল, এই এই ফিচার গুলোর উপর ডিপেন্ড করে আসলে কি করা হবে, যে এটা বললাম যে এটাই হচ্ছে এখানে কি বেস্ট। ঠিক আছে, এবং মানে মোটামুটি বলছে ফেভারিট, এটা কমপ্লেক্স, বেস্ট কমপ্লেক্স প্রোটিন লিগ্যান্ড। ঠিক আছে, এবং সেটাকেই কি করা হবে, আমাদের পরবর্তী অ্যানালাইসিসের জন্য নেওয়া হবে। পরবর্তী অ্যানালাইসিস মানে সেখান থেকে আমরা লিগ্যান্ড বা প্রোটিনের ইন্টারাকশন দেখবো, সেটাকে আমরা সিমুলেশনে নিয়ে যাব। ঠিক আছে, এটাই হচ্ছে মোটামুটি মলিকুলার ডকিং এর, মানে খুব সহজে বললে এটাই কনসেপ্ট। ঠিক আছে, এরপর আসি, তাহলে এই যে এতক্ষণ ধরে বললাম যে একটা ট্র্যাডিশনাল ড্রাগ ডিজাইন, যেটা নিয়ে আমি খুব একটা বেশি কিছু বলি নাই, বেশি বলছি সেটা হচ্ছে কি স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইন, যেটা কি রেশনাল। ঠিক আছে, কম্পিউটার ড্রাগ ডিজাইনটা সেটা নিয়ে বললাম। তো এখন এটা নিয়ে এত কথা বললাম, কিন্তু আসলে এটার সাকসেস স্টোরিটা, সাকসেসের গল্পটা কিরকম। ঠিক আছে, তো অনেকগুলো ড্রাগ আসলে ডিজাইন হয়েছে, কিন্তু আমি এখানে খুব মানে অল্প করে এখানে নিয়ে আসছি। সেখানে দেখা যাচ্ছে কি এইচআইভির দুইটা ড্রাগ আমি এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি রেলটিট্রেক্সেট, সেটা কি কোন বেসিস দিয়ে কোন টেকনিকে হয়েছে, স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইন দিয়ে হয়েছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি এমপ্রেনাবির, সেটা হচ্ছে কি এইচআইভি, তাও এইচআইভির এই ড্রাগ, সেটা কি প্রোটিনটাকে মডেল করছে, দেন হচ্ছে মলিকুলার ডিনামিক্স ইউজ করছে। ঠিক আছে, এটাও স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইন আসলে। দেন আমি যদি দেখি এরপরে আয়োনায়াজিট হচ্ছে টিউবারকুলোসিসের ড্রাগ। ঠিক আছে, টিউবারকুলোসিসের ড্রাগ, সেটাও কি করছে এখানে আমরা যদি স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইনে ফার্মাকোফোর মডেলিং ইউজ করছে। তারপর হচ্ছে PIM1 কাইনেস ইনহিবিটর, সেটাও কি ক্যান্সারের ড্রাগ। তাহলে এখানে দেখা যাচ্ছে কি তেমন ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য, হ্যাঁ, ইপাররেস্টেট কি হয়েছে, মানে এটাও একটা মোটামুটি সাকসেস লিস্টের মধ্যে এই ড্রাগ গুলো আছে। ঠিক আছে, এবং আরেকটা কি দেখছি যে গ্লোকোমার ড্রাগ আছে, তারপর হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ড্রাগ আছে। ঠিক আছে, তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে কি মানে বর্তমান সময়ে আসলে স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইনের বা অথবা আমরা সহজ অন্যভাবে যদি বলি কম্পিউটার ড্রাগ ডিজাইন এবং বায়োইনফরমেটিক্স ইউজ করে আসলে ড্রাগ ডিসকভারিটা অনেক বেশি কি হচ্ছে, মানে অনেক বেশি গতিশীল হচ্ছে। ঠিক আছে, সো এবং আমি মনে করি যে এটা আসলে মানে এই 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 যে এই পুরো পাতো, এটা আসলে কম্পিউটার ড্রাগ ডিজাইনের, এটা পুরো আমাদের যে এই ট্রেডিশনাল ড্রাগ ডিজাইনটা আছে ওয়েড লেভেল, সেখানে যেন অনেক বেশি সাপোর্টিভ। ঠিক আছে, এই ডাটাগুলো দিয়ে এবং এখানে যে স্ক্রিনিং গুলো আছে সেগুলো দিয়ে আমরা মানে এমন না যা তুমি বা আমরা কম্পিউটার ড্রাগ ডিজাইন দিয়ে একদম পুরো একটা ড্রাগ ডিজাইন করে ফেলবো, কিন্তু
ওই যে যে পুরো একটা ওয়ে ড্রাগ ডিসকভারি এবং ডিজাইনের, সেখানে এটা অনেক বেশি সাপোর্টিভ। এবং বর্তমান সময়ে আমি মনে করি প্রত্যেকটা লাইফ সায়েন্সের রেস্টুরেন্ট যারা গবেষণার দিকে মানে কি আগ্রহী, গবেষণায় ইন্টারেস্টেড, তাদের আসলে এগুলো খুব জানা দরকার। ওকে, আমি যদি পরের স্লাইডে যাই, যে এতক্ষণ ধরে তো বললাম যে পুরো পাথওয়ের কথাটাই বললাম। সো এই পাথওয়ের কথা বলার পরে আমাদেরকে আসলে টুলস নিয়ে বলতে হবে। আমি এতক্ষণ পর্যন্ত কোনো টুলস নিয়ে কথা বলি নাই। সো এখন যদি কেউ একটু ইন্টারেস্টেড হয় যে আসলে সে কি করবে, কম্পারেটিভ ড্রাগ ডিজাইন নিয়ে কাজ করবে, কাজ করার এখানে দুইটা ওয়ে। আসলে ম্যাক্সিমাম সময় দেখা যায় কি স্টুডেন্টরা সবাই ট্রেনিং এর দিকে ঝুঁকে। ট্রেনিং বিভিন্ন জায়গায় ট্রেনিং করে দেখা যায় কি সেখান থেকে 2 to 3% স্টুডেন্ট আসলে পরবর্তীতে লেগে থাকে, আর ম্যাক্সিমাম স্টুডেন্ট ঝরে পড়ে। হ্যাঁ, ওই ট্রেনিংটা করে সার্টিফিকেটটা নিয়ে চলে যায়, অতটুকুই। এটার মেইন রিজনটা কি আসলে? এটার রিজনটা হচ্ছে একটা টোটাল গাইডলাইন। হ্যাঁ, এখন সবাই একটা গাইডলাইন ফলো মানে আশা করে যে আমি কোথাও থেকে একটা গাইডলাইন পাবো, উনি যেভাবে যেভাবে কাজ করবে করতে বলবো, আমি সেভাবে সেভাবে কাজ করব। ঠিক আছে। আসলে হয় কি রিসার্চের ক্ষেত্রে যদি কাউকে মানে কাউকে ফলো করা হয়, যে কেউ এটা বললো আপনি সেটাই করলেন, এরপরে আর কিছুই জানেন না, ঠিক আছে, এটার ক্ষেত্রে হয় কি আসলে আপনি তেমন কিছু শিখতে পারবেন না। ওই যে গদ বাঁধা সবাই বাংলাদেশ, আমরা সবাই কি করতেছি, মানে ডকিং করতেছি, আপনিও ডকিং করলেন। হ্যাঁ, আপনি মানে সবাই সিমুলেশন করতে হবে, আপনিও সিমুলেশন করলেন, ওই অতটুকুই। এর বাইরে আপনি নলেজটা গ্যাদার করতে পারবেন না, মানে আপনার দৌড়টা আর বেশি দূর যাওয়া হবে না। তো আমি মনে করি যে আসলে এইসব ক্ষেত্রে মানে নিজের ইন্টারেস্টটা খুব দরকার। প্রথমত এটা তো দরকারি, এরপরে হচ্ছে যে আসলে নিজেকেই সবগুলো রিসোর্স খুঁজে খুঁজে নিয়ে কাজ করতে হবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো কম্পিউটার ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে অনেকগুলো ফ্রি রিসোর্স আছে। হ্যাঁ, ফ্রি রিসোর্স গুলো আমরা ইউজ করে কি করতে পারি, কাজ করতে পারি। এই টুলস গুলো ইউজ করে কাজ করতে পারি, এবং অনেকগুলো ইউটিউবে ভিডিও পাওয়া যাবে, নিজেও কাজ করা যাবে। এবং টুলস গুলোতে আসলে যে টুলস গুলো আমি একটু পরে বলবো, সেগুলো নিজে একটু ঘাটাঘাটি করলে অনেক কিছু শিখা হয়ে যাবে আশা করি। ঠিক আছে। তো আমি যদি বলি একটু এখানে যে টুলস গুলো নিয়ে একটু কথা বলি, যদি এগুলো ইউজ করে যদি কারো উপকার হয়, একটু মানে নিজেরা কাজ করতে পারবেন। আর যদি এরপরও মনে হয় যে না আসলে আমি এগুলো নিজে নিজে কাজ করতে পারবো না, দেন আপনারা কি করবেন, দেন কোথাও ট্রেনিং করতেই পারেন। ট্রেনিং করে সে কারো গাইডলাইন বা কারো হেল্প নিয়ে আগাতে পারেন। ঠিক আছে। কিন্তু যেহেতু অনেকের ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে, আমরা ট্রেনিং অর্গানাইজ করলে অনেকে আমাদেরকে নক দিয়ে থাকে। এই জন্য আসলে আজকের এই ট্রেনিংটা মানে অর্গানাইজ করা, এটা 1 নাম্বার রিজন। নাম্বার 2 হচ্ছে যে মানে যারা আসলে এটা সম্বন্ধে কিছুই জানে না, তাদেরকে একটু ইন্টারেস্ট দেওয়ার জন্য। আবার অনেকে দেখলাম অনেকে ট্রেনিং করছেন, তারা আসছেন, তাদের আশা করি কোনো একটা উপকার হবে না, তারপরও আপনাদের ওয়েলকাম। ওকে, ক্যাটাগরিজ অফ সফটওয়্যার এন্ড টুলস, এগুলোকে আমি ক্যাটাগরাইজ করছি আসলে কোনটা কোন কাজের জন্য ইউজ হবে। আসলে অনেক টুলস, আমি শত শত হাজার হাজার টুলস এর কথা বলতে পারবো, কিন্তু এতগুলো বলে আপনাদের মাথাটাই নষ্ট হবে। আমি খুব অল্প এখানে যেগুলো আমাদের খুব দরকার এখানে একটা বিগিনারের জন্য, সেগুলো নিয়ে আমি এখানে কথা বলবো। সো 1 নম্বরে আমি বললাম যে কেমিক্যাল ডাটাবেজেস, স্মল মলিকুলের কথা এতক্ষণ ধরে যেটা বললাম, যে লিগ্যান্ড অথবা ড্রাগ, এগুলোর কি হয়, এগুলোর যে ভার্চুয়াল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার গুলো কি করে ড্রয়িং করে, এবং সেগুলো 2D ইনফরমেশন, 3D যত ধরনের ইনফরমেশন, আমি 3D 2D বলবো না, মানে একটা হচ্ছে এটার ফিজিকো কেমিক্যাল ইনফরমেশন যেগুলো আছে, ফিজিকো কেমিক্যাল ইনফরমেশন, এবং আদার যদি কোনো একটা বায়ো এসে করা থাকে, বায়োলজিক্যাল কোনো টার্গেট এগেনস্টে যদি কোনো ইনফরমেশন থাকে, সেগুলো সহ নিয়ে অনেকগুলো কেমিক্যালের ডাটাবেস আছে। হ্যাঁ, অনেকগুলো মানে অনেক অনেক কয়েকশো তো হবেই। ঠিক আছে। ইভেন বাংলাদেশেও এখন ডাটাবেস হচ্ছে। সো এরপরে হচ্ছে সেই ডাটাবেস নিয়ে আমি কথা বলবো এখানে। আর একটা হচ্ছে ড্রয়িং টুলস। এখন যদি কোথাও যদি এই কেমিক্যাল, এই লিগান গুলো ভার্চুয়ালি দেওয়া না থাকে, তাহলে সেগুলো তো আমাদের লাগবে। হ্যাঁ, মানে কেন লাগবে, যে আমরা ডকিং করবো বা ফার্মাকোফোর করবো, যাই করি না কেন, স্ট্রাকচার ভার্চুয়াল একটা স্ট্রাকচার দরকারি। সো যদি দেয়া না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, ড্রয়িং করবো এগুলাকে। সো ড্রয়িং করার জন্য আসলে কিছু ড্রয়িং টুলস থাকবে। এরপর হচ্ছে প্রোটিন ডাটাবেস। এখন শুধু তো লিগ্যান্ড থাকলে হবে না, সেক্ষেত্রে আমাদের কি লাগবে, প্রোটিনও লাগবে। যেমন টার্গেট বা ডিজিজের জন্য যেটা বললাম যে এতক্ষণ ধরে, যে প্রোটিন বা এনজাইম যেটা রেসপন্সিবল, সেটা লাগবে। তো সেটারও ডাটাবেস আছে, সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আমরা আসলে টার্গেটটা কোত্থেকে নিব। দেন হচ্ছে মলিকুলার মডেলিং। দেন হচ্ছে যদি ওই টার্গেটটা বা ওই লিগ্যান্ডটা কিভাবে আপনি কি করবেন, মডেল করবেন। এবং হচ্ছে হোমোলজি মডেলিং, মানে কোন একটা প্রোটিন যদি স্ট্রাকচার দেয়া না থাকে, সেক্ষেত্রে আমরা মডেলিং করে এটার স্ট্রাকচার কি করব, মানে স্ট্রাকচার ডিজাইন করব, যাতে করে আমরা বিভিন্ন অ্যানালাইসিস, ডকিং সহ বিভিন্ন অ্যানালাইসিস করতে পারি, এবং মলিকুলার ডিনামিক সিমুলেশন সহ অ্যানালাইসিস করতে পারি। দেন হচ্ছে বাইন্ডিং সাইট প্রেডিকশন। যদি কোনো একটা টার্গেট পাই যান আপনি, কোন একটা প্রোটিনের টার্গেট, তো বললাম কি লিগ্যান্ড ডিজাইন অ্যান্ড স্ক্রিনিং, মানে ফার্মাকোফোর, কিউএসআর, টার্গেট প্রেডিকশন। এরপর হচ্ছে অ্যাডমেট প্রেডিকশন। অ্যাডমেট নিয়েও বললাম যে অ্যাডমেট মানে হচ্ছে অ্যাবজর্পশন একটা ড্রাগের,
তারপর ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এবং কি এলিমিনেশন এবং টক্সিসিটি, এগুলো প্রেডিকশন করা, ঠিক আছে? সেগুলোর কিছু টুলস আমি এখানে বলবো। এবং হচ্ছে বাইন্ডিং ফ্রি এনার্জি এস্টিমেশন, যে আমরা যে কমপ্লেক্সটা পাবো, ওই কমপ্লেক্সে যে লিগ্যান্ড থাকবে সেই লিগ্যান্ডের ক্ষেত্রে কি করবো আমরা বাইন্ডিং ফ্রি এনার্জি এস্টিমেট করবো। দেন হচ্ছে মলিকুলার ডিনামিক সিমুলেশন। ওকে, সো কেমিক্যাল ডাটাবেজের মধ্যে কি আছে, সবচেয়ে ফেমাস হচ্ছে মোটামুটি জিঙ্ক ডাটাবেজকে ফেমাস বলা যায়, কিন্তু আমি যেহেতু বেশি ইউজ করি পাবকেম এবং কেমিস্পাইডার, এই দুইটা ডাটাবেজকে ইউজ করে থাকি। সো কেমিক্যাল ডাটাবেজের ক্ষেত্রে পাবকেমের মধ্যে মোটামুটি ওদের অনেক, প্রায় অলমোস্ট 40 মিলিয়ন এরকম হয়তো, না 4 মিলিয়ন হতে পারে, এক্সাক্টলি সংখ্যাটা আমি ভুলে গেছি। পাবকেম ডাটাবেজে অনেকগুলো স্ট্রাকচার দেওয়া আছে, কেমিস্পাইডারে দেওয়া আছে, মানে কি লিগ্যান্ডের স্ট্রাকচার এবং এবং ইনফরমেশন, ফিজিক্যাল কেমিক্যাল ইনফরমেশন থেকে শুরু করে মোটামুটি সব ধরনের ইনফরমেশন এখানে দেওয়া আছে। হ্যাঁ, তারপরে যে কোনো ডাটাবেজে এরকম হয় কি যে পাবকেমে যা আছে আসলে কেমিস্পাইডারে তা কয়েক, মানে আমি বলবো যে কয়েক হাজার হয়তো এরকম স্ট্রাকচার থাকতে পারে যেগুলো পাবকেম মানে কেমিস্পাইডারে আছে। দেন বলতে পারি জিঙ্ক ডাটাবেজের কথা, তারপর হচ্ছে ক্যাম্বেল, ঠিক আছে, ড্রাগ ব্যাংক, অ্যাপ্রুভ ড্রাগস। এই আমাদেরকে আমি বলবো যে এগুলো একটু লিখে নিতে পারেন, নোট নিতে পারেন, যে এই ডাটাবেজ গুলা পরবর্তী রিসার্চ যখন শুরু করবেন, এই কোন ওয়ার্ক ফ্লো থেকে শুরু করবেন, তখন এই লিঙ্ক গুলো এগুলাই দরকার, এই সাইট গুলোই আপনাদের দরকার হবে। তাহলে কেমিক্যাল ডাটাবেজের কথা যখন বলছে হচ্ছে কি প্রোটিন ডাটাবেজেস, প্রোটিনের ডাটাবেজের মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে পিডিবি। ওই আপনি একটা জানলে আসলে হয়ে যাবে, মানে অনেকগুলো জেনে মাথাটাই নষ্ট হবে, মানে এটা দিয়ে আপনি এখান থেকে আপনি প্রোটিনের স্ট্রাকচার পাই যাবেন। যদি না পান তখন আপনার হোমোলজি করতে হবে, কি করতে হবে সেটা পরের স্টেপ, সেটা বলতেছি। দেন হচ্ছে বাইন্ডিং মোড, মানে MOAD, মাদার অফ অল ডাটাবেজেস, সব ধরনের মোটামুটি প্রোটিনের স্ট্রাকচার দেওয়া আছে। তারপর হচ্ছে বাইন্ডিং ডিবি। ওকে, এরপরে যদি বলি সেটা হচ্ছে কি ড্রয়িং টুলস। ড্রয়িং টুলস বলতে একটু আগে বললাম যে যদি ভার্চুয়ালি কোনো একটা লিগ্যান্ড দেয়া না থাকে সেক্ষেত্রে আমাদেরকে এটা কি করতে হবে, ড্র করতে হবে। সো এখানে ড্র করলে যেটা আমরা যেটা দেখতে পাচ্ছি ড্রয়িং টুলস এর মধ্যে ক্যামড্র হচ্ছে মোটামুটি পেইড, এগুলো আসলে এটা একটা সমস্যা। ক্যামড্র, তারপর হচ্ছে মার্ভিন স্কেচ, তারপর হচ্ছে LCD ক্যাম স্কেচ, এগুলো দিয়ে আমরা কি করি আসলে লিগ্যান্ডকে ড্র করি। বিভিন্ন লিগ্যান্ডকে আমরা, মানে লিগ্যান্ড গুলোকে, যে ড্রাগ গুলোর কথা বললাম যেগুলো আমরা ভার্চুয়াল স্ক্রিনিং বা মলিকুলার ডকিং এ যাবো, সেগুলো আমরা এখানে ড্রয়িং করি। ওকে, দেন মলিকুলার মডেলিং। মলিকুলার মডেলিং এর ক্ষেত্রে কি হয়, মডেলিং এর কথা বললাম, মলিকুলার মডেল মানে আমাদেরকে মলিকুলার যদি মডেল করতে হয় ডিজাইন, মানে সেক্ষেত্রে এবং এখানে আসলে প্রোটিনের ক্ষেত্রে, মানে হোমোলজি মডেলিং এর আগে বা প্রোটিন মডেলিং এর ক্ষেত্রে এগুলো আসলে ইউজ হয়। মোটামুটি মলিকুলার মডেল এই ধরে রাখেন, চার্ম, গ্রুমেক্স, এই দুটো হচ্ছে খুব ফেমাস। আর ফ্রি এগুলো আবার মোটামুটি ফ্রি, হ্যাঁ মোটামুটি সবগুলোই ফ্রি এখানে। এম্বার, তারপর হচ্ছে এখানে চার্ম গুই, এগুলো মোটামুটি বেশি ইউজ হয়। আপনি চার্ম এবং গ্রোমেক্স এবং চার্ম গুই এই দুইটাকে ইউজ করতে পারেন। আর চার্ম গুই হলে সুবিধা হয় কি এগুলোর একটা ওয়েব সার্ভার এটা, আর গ্রোমেক্স তো লিনাক্স বেসড সফটওয়্যার। আপনি মনে হয় চার্ম গুই এবং চার্ম এটাকে কি করতে পারেন, কনসিডার করতে পারেন মলিকুলার মডেলিং এর জন্য। এরপর আছে হোমোলজি মডেলিং। একটু আগে বললাম যদি আমি প্রোটিন ডাটা ব্যাংকে প্রোটিনের কি না পাই, স্ট্রাকচারটা না পাই, সেক্ষেত্রে আমাদেরকে হোমোলজি মডেলিং করতে হবে, মানে হোমোলজি মডেলিং করে স্ট্রাকচারটা ডিজাইন করতে হবে একটা প্রোটিনের। সেক্ষেত্রে আমরা কি করব, কোন কোন সফটওয়্যার ইউজ করতে পারি, সবচেয়ে ফেমাস সেটা হচ্ছে মডেলার। হ্যাঁ, মডেলারটাই হচ্ছে সবচেয়ে ফেমাস, যেটা লিনাক্স বেস। আর উইন্ডোজে ইউজ করার জন্য ইজি মডেলার নামে একটা কি করা হচ্ছে, এটার সাথে একটা প্লাগইন একটা সফটওয়্যার আছে। আর হচ্ছে আইট্রেজার, তারপর লোমেট, সুইস মডেল। সুইস মডেলও এটা সার্ভার বেস, এটা মোটামুটি এটাও ইজি, কিন্তু মডেলারটা বেশি ফেমাস। আমরা ম্যাক্সিমাম পেপারে দেখবেন মডেলারটা ইউজ হয়, ঠিক আছে? সো মডেলারটা ইউজ করতে পারেন, এটা ফ্রি। ওকে, এরপরে হলো হোমোলজি মডেলিং করার পর আমরা কিন্তু বাইন্ডিং সাইট প্রেডিকশন। বাইন্ডিং সাইট প্রেডিকশন একটু আগে বললাম যে আসলে অ্যাক্টিভ সাইট প্রেডিক্ট করা। আমি আগেই বলে রাখি এখানে যে অ্যাক্টিভ সাইট গুলো প্রেডিক্ট করে এগুলো নিয়ে ইনসিলিকো বেস আর কি, এগুলো না করে আমরা করি কি আসলে অ্যাক্টিভ সাইটটা ট্রাই করবো যে বিভিন্ন আর্টিকেল পরে কি করার জন্য, বের করার জন্য, ঠিক আছে? এগুলা মানে আমার কাছে একটু ভালো লাগে না আর কি। কিন্তু যদি আপনার বাইন্ডিং সাইট প্রেডিক্ট করতে চান, যে সফটওয়্যার গুলো ইউজ করতে পারেন সেখানে মোটামুটি খুব ইউজ হয়। 3D লিগ্যান্ড সাইট একটা জানলেই হবে, মানে বাকিগুলো আসলে মানে বলার জন্য বলার, কারো যদি ভালো না লাগে অ্যাক্টিভ সাইট প্রেডিকশন এটাও ইউজ হয়। এই দুইটা খুব বেশি ইউজ করতে পারেন, বাকিগুলো পোক ড্রাগ সব জেনে রাখতে পারেন, কিন্তু মানে কাজ করার জন্য একটা জানলে হয়ে যায়। একটাই নোট নিয়ে নেন, 3D লিগ্যান্ডটা নিতে পারেন আর তোমার অ্যাক্টিভ সাইট প্রেডিকশনটা। দেন হচ্ছে মলিকুলার ডকিং। মলিকুলার ডকিং এর ক্ষেত্রে অটোডকটা ফেমাস, অনেক ফেমাস, যেহেতু ফ্রি টুলস, মানে খুব ভালো ইউজ হয়। এবং এটার সাথে মানে আপনার যদি
আমি এখানে লিখি নাই, সেটা হচ্ছে পাইরেক্স সফটওয়্যারটা ইউজ করতে পারেন, ফ্রি টুলস, ঠিক আছে। এবং এগুলো যদি শিখতে হয় আমরা ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখে শিখে নিতে পারেন। ওকে, এরপরে আর যেগুলো সুইচ ডক যেটা সেটা হচ্ছে সার্ভার বেস, এটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে গোল্ড, এগুলো পেইড সফটওয়্যার। তারপর হচ্ছে কাইমেরা ফ্রি আছে। গ্লাইড, এটা হচ্ছে পেইড সফটওয়্যার, মানে শর্ডিঞ্জারের একটা কি একটা আলাদা একটা টুলস আর কি, একটা উইজার্ড। দেন তাহলে মলিকুলার ডকিং গেল। তাহলে আমরা বললাম ফেমাসলি কি ইউজ করবো, মানে পাইরেক্সটাই ইউজ করবো। সো আরগুলো আসলে তো বেশি জানার দরকার নেই। আর সার্ভার বেস সুইচ ডক করতে পারেন, কিন্তু আমার কাছে এটা খুব একটা ভালো লাগে না। আর কাইমেরা দিয়ে করতে পারেন, কাইমেরা দিয়ে করতে পারেন। আর এটা হচ্ছে কি বললাম যে গ্লাইড, গ্লাইড তো হচ্ছে শর্ডিঞ্জারে। এটা হচ্ছে স্প্রিং ফার্মাকোফোর। ফার্মাকোফোর নিয়ে যদি বলি, ফার্মাকোফোর সার্ভার বেস আমার কাছে ভালো লাগে না। সবচেয়ে ফেমাস হচ্ছে এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন, যেটা আমি নিচে দেখতেছি একদম, লিগান স্কাউট, এটা ইউজ করতে পারেন। আর যদি সার্ভার বেস ইউজ করতে চান তাহলে সুইচ সিমিলারিটি দেখতে পারেন, তারপর হচ্ছে ফার্মার, এই দুইটা ইউজ করে দেখতে পারেন, ঠিক আছে। ফার্মারের সফটওয়্যারও আছে, হ্যাঁ, দেখতে পারেন ফ্রি। ওকে, এবার হচ্ছে কিউএসআর। কিউএসআর এর ক্ষেত্রে সি কিউএসআর, এটা মোটামুটি ফেমাস। এরপরে ওপেন 3D কিউএসআর, এটা তো আছেই, হ্যাঁ, এগুলো সবগুলো মোটামুটি ফ্রি। এই দুইটা ইউজ করেন, বাকিগুলা জানার জন্য জেনে রাখেন, কিন্তু এই দুইটা ইউজ করবেন। আমি সব টুলস গুলো নিয়ে বেশি না বলি। এরপর হচ্ছে অ্যাডমেট প্রেডিকশন। অ্যাডমেট প্রেডিকশনের ক্ষেত্রে সবচেয়ে ফেমাস হচ্ছে সুইচ অ্যাডমি, এটা সবাই ইউজ করে। অ্যাডমেট স্যার, এটাও ফেমাস। আর কুইক প্রপ যেটা লিখছি আমি এখানে, সেটা হচ্ছে আসলে শর্ডিঞ্জারের একটা আলাদা আলাদা একটা উইজার্ড। ওকে, এরপরে মেটাটক্স এবং পিকেসিএসএম, এগুলো সবগুলো ইউজ হয়। যার যেটা ইচ্ছে সে আসলে র্যান্ডমলি ইউজ করে, আপনারা যে কোনো একটা ধরে আগাবেন। মানে এতগুলো জানতে গেলে ঝামেলায় পড়বেন, শুধু একটা এখানে ধরেন 2 নাম্বারটা নিয়ে আগাবেন, সুইচ অ্যাডমি যেটা সেটা নিয়ে আগাতে পারেন। এরপর টার্গেট প্রেডিকশন। টার্গেট প্রেডিকশনের ক্ষেত্রে টার্গেট প্রেডিক্ট করা, এটা জিনিসটা হচ্ছে আসলে লিগ্যান্ডের এগেনস্টে। আপনার কাছে একটা লিগ্যান্ড জানা আছে, ওই লিগ্যান্ডের এগেনস্টে আপনি দেখতে পাচ্ছেন যে কোন কোন প্রোটিন গুলো আসলে, মানে রিভার্স ডকিং একটু আগে যেটা বললাম আর কি, সেটাই, যে কোন কোন প্রোটিন গুলো আসলে কি করতেছে, এটা আসলে নন বন্ড ইন্টারাকশন দিচ্ছে, সেটা মানে বাইন্ডিং অ্যাফিনিটি ভালো, সেটা একটু দেখা আর কি এখানে, ঠিক আছে। সেটা দেখার জন্য মোটামুটি ফেমাসলি ইউজ হয় হচ্ছে সুইস টার্গেট প্রেডিকশন, এখানে 2 নাম্বারটা, এটা দিয়ে মোটামুটি আপনারা অনেক কাজ করে ফেলতে পারেন। আর যদি বেশি, এরপর সেকেন্ড র্যাঙ্কিং কাউকে রাখেন, সেটা হচ্ছে প্যাস সার্চ, এরপর হচ্ছে টার্গেট হান্টার অফ স্মল মলিকিউল, এগুলো রাখতে পারেন, কিন্তু একটা দিয়ে কাজ হয়ে যাবে, একটা একটা করে জানেন। এরপর হচ্ছে বাইন্ডিং ফ্রি এনার্জি। বাইন্ডিং ফ্রি এনার্জি এস্টিমেশনের কথা যদি বলি, বাইন্ডিং ফ্রি এনার্জির জন্য আসলে আমি একটা টুলস এখান থেকে ইউজ করি না, আগে থেকে বলে রাখি। তবে আপনারা হাইট এবং অ্যাক্সেস কোড, এই দুইটা ইউজ করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। আমার এখানে এটা শেষ। এখানে একটা কথা বলে রাখি যে এই কাজগুলো করতে গিয়ে অনেকের একটা মানে যেটা কোয়েরি আসতে পারে যে আসলে আমরা এতগুলো টুলস ইউজ না করে একটা টুলস দিয়ে হয়, এরকম কোনো টুলস আছে কিনা। এরকম আসলে অনেকগুলো টুলস আছে, সেই টুলস গুলোর মধ্যে হচ্ছে শর্ডিঞ্জার খুব ফুল প্যাকেজ ইউজ করা হয় এখানে। আসলে একদম ডকিং অ্যাডমেট থেকে শুরু করে ডকিং সিমুলেশন সবগুলো এখানে করা হয়। এই শর্ডিঞ্জার টুলসটা একটু ইউজ করা যেতে পারে, মানে মোটামুটি অনেকগুলো কাজ এখানে করা হয়ে থাকে, কিন্তু এটা পেইড, এটা একটা। আর নাম্বার 2 হচ্ছে ডিসকভারি স্টুডিওটাও ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তো আমরা শর্ডিঞ্জারটা যেহেতু মোটামুটি অনেক ইজি, এটা মাথায় রেখে আমরা সামনে একটা কি করতে পারি, একটা মানে সামনে মানে 8 থেকে 10 দিন পর সম্ভবত 21, 22, 23 এরকম একটা ট্রেনিং অর্গানাইজ করব শুধুমাত্র শর্ডিঞ্জার দিয়ে। হ্যাঁ, শর্ডিঞ্জার দিয়ে সেখানে আমরা ফার্মাকোফোর, ডকিং, হ্যাঁ, এগুলো সবগুলো এখানে কি করবো, এবং অ্যাডমেট সবগুলো ওখানে করা হবে। সো যদি কেউ আপনাদের মধ্যে ইন্টারেস্টেড হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন, অথবা যে মোবাইল নাম্বার থেকে আপনাদের SMS গেছে অলরেডি এই ট্রেনিং এর ব্যাপারে, সেই মোবাইল নাম্বারও আপনারা কি করতে পারেন, ইন্টারেস্টেড লিখে আমাদেরকে নক দিতে পারেন। ওকে, তাহমিদা, কোনো কোয়েশ্চেন? থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর করে কম্পিউটার ড্রাগ ডিজাইন, মলিকুলার ডকিং, ইভেন কম্পিউটার ড্রাগ ডিজাইনের যে টুলস গুলো সচরাচর ব্যবহার করা হয় ওগুলো নিয়ে এত সুন্দর করে আলোচনা করার জন্য। আমি আশা করি যারা বিগিনার আছেন তারা অনেক কিছু শিখেছেন এবং এই সেশনের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছেন। তাও আমি জানতে চাইবো আমাদের পার্টিসিপেন্টদের যদি কোনো কিছু জানার থেকে থাকে তাহলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন অথবা আমাদের চ্যাট বক্সে জানাতে পারেন। ভাইয়া, এখন কি আমরা আপনার পার্টের অংশটুকুর কোয়েশ্চেন গুলোকে নিয়ে নিব? হ্যাঁ, তুমি এগুলো চ্যাট বক্সে লিখে দিতে পারো, যদি তোমার কাছে গোছানো থাকে তুমি বলতে পারো, আর যেগুলো মোটামুটি, আর না হলে এখানে চ্যাট বক্সে লিখে দিতে পারো অ্যাজ ইউ উইশ, যদি আচ্ছা, কোনোটা ঠিক আছে। বুঝতে ঝামেলা হয়। সাইফুল, হ্যাঁ, কেউ একজন একটা কোয়েশ্চেন করছে, আপনি চ্যাট জি, বক্স। হ্যাঁ, ওকে। কাজী মোহাম্মদ রুকনউদ্দিন ভাইয়া কোয়েশ্চেন করেছেন, মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট caused by responsible for gene or protein. In this way, what kinds of applied tools for drug design?
ওকে, মানে উনি যেটা মিন করতে চাইছেন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স caused by responsible for gene or protein প্রোটিনের জন্য। হ্যাঁ, এখানে আসলে মিউটেশনটাই এখানে ম্যাক্সিমাম কাউন্ট করা হয়, কারণ অলরেডি একটা এক্সিস্টিং ড্রাগ আছে। যদি আমি এক্সাক্ট কোয়েশ্চেনটা স্পেসিফাই হয় নাই, আপনি জেনারেল ভাবে করছেন, আমি যদি এভাবে বলি যে আপনি জানতে চাচ্ছেন যে আসলে একটা কি হলো ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি হলো কোন একটা টার্গেটের এগেনস্টে, মানে এতদিন ধরে এই টার্গেটের এগেনস্টে আপনি একটা ড্রাগ ইউজ করে আসতেছেন 8-10 বছর ধরে, হঠাৎ দেখা গেলো যে এটার এগেনস্টে কি হলো, রেজিস্ট্যান্স তৈরি হলো। এটা এটা কি কারণে হতে পারে আসলে, মানে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে অন্য ব্যাপার, যদি এমনি নর্মাল একটা ড্রাগের ক্ষেত্রে হয়, যেটা মানে আমার নলেজ সেটা বলে যে সেটা কি হতে পারে, ওই প্রোটিনের মধ্যে কোনো চেঞ্জ আসতে পারে, মানে কোনো চেঞ্জ মানে কি মিউটেশন হতে পারে। সো আমরা ওই প্রোটিনটাকে তখন ওইটা নিয়ে কি করতে পারি, মানে প্রবাবল মিউটেশন গুলো নিয়ে আমরা কি করতে পারি, স্টাডি করতে পারি। ঠিক আছে, তো যখন ওই প্রবাবল মিউটেশন গুলো নিয়ে কাজ করব, দেন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই মিউটেশন গুলো করার পরে মিউটেশন কোথায় কোথায় হয় সেটা নেওয়ার পরে যখন সেই স্ট্রাকচারটা আমরা মডেল করবো, সেই স্ট্রাকচার মডেল করার পরে হোমোলজি মডেলের মাধ্যমে দেন দেখতে পারি যে আসলে কি আমরা এরপর আবার সেম আগের ড্রাগটা এবং হয়তো নতুন কোনো ড্রাগ দিয়েও দেখতে পারি যে সেটা আসলে ওই প্রোটিনটা স্টিল মিউটেশন হওয়ার পরও ড্রাগেবল আছে কিনা। আশা করি ওনার উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। আশা করি রোকন ভাই আপনি আপনার কোয়েশ্চেনের আনসার পেয়ে গিয়েছেন। আমি এই মুহূর্তে চ্যাট বক্সে আর কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। আপনাদের যদি আর কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, এখন একটি কোয়েশ্চেন এসেছে আরমিন সুলতান আপুর কাছ থেকে। তিনি কোয়েশ্চেন করেছেন, হোয়াই উই ইউজ ফার্মাকোফোর মডেল, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন দিস টপিক? ওকে, আমি আর একটা কোয়েশ্চেন পাচ্ছি এখানে না হয় বলে কিছু না। হ্যাঁ, ফার্মাকোফোর মডেল একটু আগে বললাম যে আসলে ফার্মাকোফোর মডেলটা বেসিক্যালি সবাই বলবে যে লিগ্যান্ড বেসড ড্রাগ ডিজাইনের একটা পার্ট। লিগ্যান্ড বেসড মানে হচ্ছে আপনার কাছে যখন মানে কিন্তু আমি বলবো যে এটা দুইটারই পার্ট, মানে এটা স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইনও করা যায়, লিগ্যান্ড বেসড ড্রাগ ডিজাইনও করা যায়। একটু বলি যে ধরেন ফার্মাকোফোরটা হচ্ছে যে এরকম যে মানে আমরা আমাদের গ্রামে যে ছাঁচের পিঠা যেটা বানাইতো, মানে সেটা হয় কি যে আপনি ছাঁচ তৈরি করতেছেন, একটা ছাঁচ মানে কতগুলো প্যারামিটার দিয়ে, যে আপনি বলে দিলেন যে আমি এমন একটা ড্রাগ চাচ্ছেন যেটার কি হইতে হবে, মানে এমন একটা স্ট্রাকচার বা এমন একটা লিগ্যান্ড বা এমন একটা কম্পাউন্ড চাচ্ছেন যেটা 3টা হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর বা 4টা হাইড্রোজেন বন্ড ডোনার থাকতে হবে, এটা হাইড্রোফোবিক হইতে হবে, এই ফাংশনাল গ্রুপ গুলো থাকতে হবে। ঠিক আছে, আপনি এই ফিচার গুলো এখানে অ্যাড করে দিচ্ছেন। ঠিক আছে, 4 থেকে 5টা এটা হইতে পারে। এগুলোকে মানে যখন আপনি ফার্মাকোফোর করবেন তখন দেখবেন কয় বেসের হাইপোথিসিস, এটা 4টা প্যারামিটারের নাকি 5টা প্যারামিটারের, এগুলো বলে দেওয়া হয়। তো আপনি 5টা প্যারামিটার সিলেক্ট করে দেওয়ার পরে দেন এটা কি করে দিলেন আপনি, দেন ওই ফিচারের এগেনিস্টে বা ওই প্যারামিটার গুলোর এগেনিস্টে আপনি কম্পাউন্ডকে কি করে আনতেছেন, স্ক্রিনিং করে আনতেছেন। ঠিক আছে, এটাই হচ্ছে ফার্মাকোফোর। এখন কেন করতেছেন, ফিচার গুলো কিসের বেসিসে হচ্ছে, হতে পারে যে আপনি একটা লিগ্যান্ড জানেন, অলরেডি একটা ড্রাগ মার্কেটে আছে নাপা, সাপোজ সেটা জানেন, সেটার ফিচারটা আপনি সেট করেছেন, অথবা আপনি একটা টার্গেট জানেন যেটার কোনো ড্রাগ নাই, কিন্তু ওই টার্গেটের অ্যাক্টিভ সাইট গুলো আপনি জানেন, এবং ওই অ্যাক্টিভ সাইট গুলোর আমি বলতে পারি যে ওটার নেচার সম্পর্কে জানেন, সেই প্যারামিটার গুলো আপনি এখানে ঠিক করে দিয়েছেন। দ্যাটস ইট। আশা করি উত্তর পাই। ধন্যবাদ। আশা আচ্ছা, করি আপু বাকিগুলো আমি আপনার দেখছি। আরেকটা জি হচ্ছে শর্টেঞ্জারের কথা বলছে, আমি দ্রুত করার জন্য, কারণ আবার রাকিবদের টাইম ইয়ে হয়ে যাবে। জি জি শর্টেঞ্জারের যেটা বলছে এটা ফ্রি না, এটা হচ্ছে মানে পেইড সফটওয়্যার। আসলে হয় কি ক্রাইক ইউজ করা হয় আমাদের দেশে। দ্যাটস ইট। আর কেউ ভাইয়া আরেকটা বলছে আরেকটা কোশ্চেন আসছিল। ফাংশন অফ লিগ্যান্ড রিসেপ্টর কমপ্লেক্স, এটাই না? জি হোয়াট ইজ দ্য ফাংশন অফ লিগ্যান্ড রিসেপ্টর কমপ্লেক্স, মানে লিগ্যান্ড রিসেপ্টর কমপ্লেক্স ফাংশন বলতে হচ্ছে একটা লিগ্যান্ড যখন একটা প্রোটিনের সাথে বাইন্ড করবে, ঠিক আছে, মানে লিগ্যান্ড প্রোটিন যে কমপ্লেক্সটা হবে, মানে এটা ফাংশন মানে হচ্ছে লিগ্যান্ডরা যখন এটার সাথে বাউন্ড করলো তখন ওই প্রোটিনের যে মানে ফিজিওলজিক অবস্থা ছিল সেটাকে তুমি চেঞ্জ করে দিচ্ছ। ধরো তুমি সাপোজ আমি যদি কোনো একটা ড্রাগ, মানে ধরো তুমি কক্স এবং কক্স2 ইনহিবিটরের কথাই বলবো বারবার, যে তুমি অ্যান্টি ইনফ্লামেটরি, মানে ব্যথা হচ্ছে তোমার, তুমি চাচ্ছ যে ব্যথা না হওয়ার জন্য, তুমি তাহলে কি করলা এখন, তুমি এখন করলা কি কক্স2 কে কি করে দিলা, ইনহিবিট করে দিলা। ঠিক আছে, ইনহিবিট মানে ওই তখন ওই যে লিগানটা যখন গিয়ে ওখানে বাইন্ড করবে, ওই যে কমপ্লেক্সটা তৈরি হবে, তখন তোমার ইনফ্লামেশনটা হবে না। এটাই ফাংশনটা হচ্ছে, এটাই হচ্ছে ওই অ্যাক্টিভিটি শো করে বেসিক্যালি। আর কারো কোয়েশ্চেন নাই আশা করি? না, আর কোনো না কোয়েশ্চেন? ভাইয়া। এতটুকুই না? জি ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি মানে শেষ করতেছি। আমি থ্যাংক ইউ সবাইকে। যদি আর কারো এরপরও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের ফেসবুক পেজে মানে চ্যাট বক্স মানে ওখানে নক করে জানতে পারেন। আর আশা করি আর কারো কোনো কোয়েশ্চেন নেই। থ্যাংক ইউ তাহমিদা। থ্যাংক ইউ ভাইয়া। এখন আমরা তাহলে